মেধার ভিত্তিতে। আমরা এই যে চরম বৈষম্যমূলক অবস্থা সেইটার সংস্কার চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম সংসদে আইন পাসের মাধ্যমে একটা স্থায়ী কমিশন করে এবং অংশীজনকে সাথে নিয়ে যেন একটা এই কোটা ব্যবস্থার স্থায়ী সমাধান করা হয়। কিন্তু আমরা কি দেখলাম, এই যে মসনদে বসে আছেন আমাদের মত প্রকাশের অধিকারকে তোয়াক্কা করা, আমাদের ভোটের অধিকারকে তোয়াক্কা করা, জনগণের যানবাহনের অধিকারকে তোয়াক্কা করা এক স্বৈরাচারী সরকার। সে ছাত্রদের ন্যায্য আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য সাধারণ শিক্ষার্থীদেরকে রাজাকার ট্যাগ দেয়। তার মন্ত্রী আমলারা আমাদের দিকে লেলিয়ে দেয় তার রাষ্ট্রীয় বাহিনী, আমাদের দিকে লেলিয়ে দেয় ছাত্রলীগের টোকাই বাহিনী। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ সারা বাংলাদেশের শিক্ষার্থীরা সর্বতভাবে সেইটা প্রতিহত করার চেষ্টা করি। যখন আমরা এই অন্যায্যতাকে, যখন আমরা এই রাষ্ট্রীয় নিপীড়নকে প্রতিহত করতে চাই, তখন আমরা দেখি আমাদের দিকে লেলিয়ে দেওয়া হয় রাষ্ট্রীয় নিপীড়ক গোষ্ঠী, আমাদের দিকে লেলিয়ে দেওয়া হয় পুলিশ, র্যাব, বিজেপি সহ স্কোয়াডের সশস্ত্র বাহিনী। আমাদেরকে হলগুলো থেকে যেভাবে ইঁদুর খুঁচিয়ে খুঁচিয়ে বের করা হয় গর্ত থেকে, ঠিক সেইভাবে আমাদেরকে বেআইনি ভাবে হলগুলো থেকে বের করে দেওয়া হয়। এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন যে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি আমার নিয়ন্ত্রণে নাই। তখন আমরা বলেছিলাম যে তুমি শিক্ষক হয়ে যদি ছাত্রের নিরাপত্তা নিশ্চিত করতে না পারো, তাহলে যেই জায়গায় তুমি বসে আছো সেই জায়গায় বসার তোমার নৈতিক অধিকার নাই। আমরা বলতে চাই, যারা আজকে এই স্বৈরাচারকে কোনো না কোনো ভাবে বাঁচিয়ে রাখার, টিকিয়ে রাখার জন্য দালালি করে যাচ্ছেন, একদিন এই সবার বিচার হবে এবং সেই বিচার শুধু ছাত্ররা করবে না, সেই বিচার নিশ্চিত করার জন্য ছাত্রদের পাশাপাশি সকল সাংস্কৃতিক সংগঠন, ছাত্র সংগঠন, যুব সংগঠন এবং আমরা প্রগতিশীল ধারা রাজনৈতিক সংগঠনগুলোকে আহ্বান জানাই, ছাত্রদের পাশে নেমে আসুন, কথা বলুন। এবং একই সাথে আমি 56,000 বর্গ মাইল দূরে সারা বাংলার বীর জনতাকে জানাতে চাই, আসুন আমরা যেভাবে 69-এর গণ অভ্যুত্থান করেছিলাম, আইয়ুবকে ঘটিয়েছিলাম, আমরা যেভাবে 83-র গণ আন্দোলন করেছিলাম, 90-এর গণ আন্দোলন করেছিলাম, স্বৈরাচার এরশাদকে ঘটিয়েছিলাম, ঠিক একইভাবে এই যে স্বৈরাচার যে গত 17 বছর যাবৎ আমাদের গণতন্ত্রকে হরণ করে, আমাদের যানবাহনের নিরাপত্তাকে হরণ করে, হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করে এই সরকার গদিতে টিকে রয়েছে, তাকে হটানোর জন্য সারা দেশের সকল মানুষকে সকল বিভেদ ভুলে গিয়ে এক মোহনায় দাঁড়িয়ে এই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ে নেমে পড়ি। আমি উনিশকে ধন্যবাদ জানাতে চাই আমাদের পাশে দাঁড়ানোর জন্য। ধন্যবাদ। সংগ্রামী বন্ধুরা, আপনারা লক্ষ্য করেছেন যে শুনেছেন অনয়ের মুখ থেকে কিভাবে একের পর এক হঠকারী সিদ্ধান্তের মধ্য দিয়ে একবার কোটা ব্যবস্থাকে বাতিল করা হচ্ছে, একবার সেটাকে পুনর্বহাল করা হচ্ছে। কিন্তু ছাত্রদের দাবি এই কোটা ব্যবস্থার স্থায়ী সমাধান করা, সংস্কার করা। তারা কোনো সময় বলেনি এই কোটা ব্যবস্থাকে বাতিল করতে হবে, কারণ যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, যারা লেখাপড়া করে, যারা প্রকৃত মানুষ হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে চায়, তারা জানে যে এখনো পর্যন্ত আমাদের দেশে কোটা ব্যবস্থার প্রয়োজন রয়েছে নানা ক্ষেত্রে। সেই ব্যবস্থাকে বাতিল করার কথা তারা বলেনি, তারা বলেছিলেন এই কোটা ব্যবস্থার একটি স্থায়ী সমাধান করার জন্য। কিন্তু আমরা লক্ষ্য করলাম তাদেরকে নানাভাবে ট্যাগ দিয়ে তাদেরকে হত্যা করার প্ররোচনায় নিয়ে যাওয়া হলো। এবারে আমরা আবার একটি কবিতা শুনব, কবিতা পড়বেন মনীষা মজুমদার। শহীদ সমৃদ্ধ হোসেনকে, তোমার 9 সন্তানের মধ্যে আমি ছিলাম সেই জাতি বিপাসী সন্তান যে শিক্ষা নামক আলোকরূপী অন্ধকারে প্রবেশ করিয়েছিল নিজেকে। আমি তোমার সেই সন্তান যে কণ্ঠরূপী স্বর্ণে মোড়া ফলাফলের দৃষ্টান্ত অনুভব করেছিল একাধিকবার। আজ হয়তো অনেকেই আপনারা জানেন পুলিশের বুলেটের মুখে মুখ পেতে দিয়ে নিহত হয়েছে রংপুরের আবু সাইদ। আবু সাইদকে
আবু সাইদের এই যে জীবন উৎসর্গ, সেই জীবন উৎসর্গকে কেন্দ্র করে রংপুরের অভিজির বন্ধু শুদ্ধ সত্য যে কবিতা লিখেছে, সেই কবিতার শিরোনাম আমি মৃত্যু কোটায় চাকরি পেয়েছি। চাকরির জন্য লড়াই করতে এসেছিল, কোটা সংস্কার আন্দোলনের জন্য সে লড়াই করতে এসেছিল, ফিরেছে লাশ হয়ে। মৃত্যু কোটায় চাকরি দিয়ে ফিরেছে, আর তাকে উৎসর্গ করেই এই কবিতা। যে শত শত লাশ আজকে এই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আমরা পেয়েছি, সেই সকল লাশের প্রতীক হিসেবে আমরা আমাদের সামনে রেখেছি এই কফিন। এই কফিন আমাদের ভালোবাসার প্রতীক, এই কফিন আমাদের শ্রদ্ধার প্রতীক, এই কফিন আমাদের লড়াইয়ের প্রতীক, সংগ্রামের প্রতীক। আমরা সংগ্রামী অভিবাদন জানাই আবু সাইদকে। এখন কথা বলবেন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর সংগ্রামী সহ সভাপতি জামশেদ আনোয়ার তপন। সভাপতি, উপস্থিত বন্ধুরা, কেন আজকে আমরা এই শিল্পী এবং সংস্কৃতি কর্মীরা এখানে দাঁড়িয়েছি আপনারা সবাই জানেন। কথা খুব পরিষ্কার যে ছেলেমেয়েরা কোটা সংস্কারের জন্য আন্দোলন করছিল, তাদেরকে রাজাকার আখ্যা দেওয়া হয়েছে, তাদেরকে স্বাধীনতা বিরোধী আখ্যা দেওয়া হয়েছে। তা আমাদের সরকার নাকি স্বাধীনতার পক্ষ শক্তি, আমাদের সরকার নাকি মুক্তিযুদ্ধের চেতনার সবচেয়ে বড় অংশীদার। তো সেই মুক্তিযুদ্ধের চেতনা গত 15টি বছর ধরে তারা আমাদের জীবনে কেমন ভাবে প্রতিফলিত করেছেন, তার দু একটি নমুনা আমি আপনাদের সামনে রাখতে চাই। বন্ধুরা, আমরা তো শিল্পী এবং সংস্কৃতি কর্মী, আমি রাজনীতির দিকে যাব না, এর মধ্যেই থাকবো। আপনারা কি দেখেন নাই এই গত 15 বছরে আমাদের দেশের যারা শিল্পী গান গাওয়ার অপরাধে তাদেরকে জেলখানায় যেতে হয়েছে, গান গাওয়ার অপরাধে তাদেরকে হত্যা করা হয়েছে। বাংলাদেশের যারা ধর্মীয় সংখ্যালঘু শ্রেণী, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, তাদের উপরে যে নিপীড়ন এই সরকারের আমলে গত 15 বছরে 3500 নিপীড়নের ঘটনা ঘটেছে, একটি ঘটনার সরকার বিচার করে নাই। আমরা দেখেছি আমাদের এখানে লেখক, শিল্পী, প্রকাশক, শিক্ষক, এদেরকে কিভাবে সিরিয়াল কিলিং করা হয়েছে, গুপ্ত হত্যা করেছে। সরকার তাদের তো বিচার করেইনি, বরং আরো অনেক অনেক লেখককে, ব্লগারকে এই দেশ ছেড়ে যেতে বাধ্য করা হয়েছে। আমরা দেখেছি আমাদের এই দেশে যে লালন সঙ্গীত আমাদের মানুষকে মানবতায় উজ্জীবিত করে, সেই লালন সঙ্গীতকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। সেই লালনের আখড়ায় যে উৎসব হয়, সে উৎসব করতে দেওয়া হয়নি। আমাদের দেশে গ্রামে গ্রামে যাত্রা হতো, নাটক হতো, এখন সেই যাত্রা, সেই নাটক করতে দেওয়া হয় না, বন্ধ করে দেওয়া হয়েছে। এমন পরিস্থিতি তৈরি করে দেওয়া হয়েছে যে সেখানে যাত্রা গান, লালনের গান, ভাটিয়ালি, মুর্শিদি, খেতু গান এখন আর গ্রামে গঞ্জে হতে পারে না। কারা করেছে এসব? বিএনপি জামাতের উপরে দোষ চাপান, তারা তো 15-16 বছর ক্ষমতায় নেই। আপনারা তো মুক্তিযুদ্ধের চেতনার সরকার, তাহলে মুক্তিযুদ্ধের চেতনা কোথায় রক্ষিত হলো? এই প্রশ্নটি আজকে আপনাদের সামনে রাখতে চাই। আর যে দুর্নীতি, যে দুঃশাসন, সেটা তো আর আমাদের বলবার কিছু নেই। স্বয়ং প্রধানমন্ত্রী যেখানে বলেন যে তার বাসার পিয়ন নাকি 400 কোটি টাকার মালিক হয়ে গেছে, হেলিকপ্টার ছাড়া চলে না, তারপরে আর কিছু আমাদের প্রমাণ লাগবে? তাহলে আজকে দুদক কোথায়? আমি তো মনে করি
এই যে দুর্নীতি 400 কোটি টাকা, এর জন্য আসামি হচ্ছে স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনি কি করে আপনার বাসার একজন পিয়নকে 400 কোটি টাকা পর্যন্ত দুর্নীতি করতে দিলেন? আপনার প্রত্যক্ষ সহযোগিতায় কিন্তু এটা হয়েছে। সুতরাং আজকে আমাদের এই সব ছেলে মেয়েদেরকে যারা হত্যা করেছে, যে ফুটেজগুলো আমরা দেখছি, ঘরে ঘরে আজকে মানুষ কাঁদছে, ঘরে ঘরে আজকে মানুষ ট্রমাগ্রস্ত। সেই মানুষ আজকে সেই মানুষকে আমরা আহ্বান জানিয়েছি, আপনারা ঘর থেকে বের হন, আপনারা ঘর থেকে বেরিয়ে আসেন এবং দাবি তোলেন, সোচ্চার হন যে এই হত্যাকাণ্ডের দায় আসলে কার। এই হত্যাকাণ্ডের দায় সরকার প্রধান হিসাবে শেখ হাসিনাকে পদত্যাগ করে এই হত্যার দায়ভার কাঁধে নিয়ে একটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ আসলে তৈরি করতে হবে। এটাই আজকে জনতার দাবি। এর ব্যতিক্রম কোনো দাবি আমরা মেনে নেব না। আমরা বাংলাদেশের শিল্পী সমাজ, বুদ্ধিজীবী সম্প্রদায়ের কাছে আহ্বান জানাতে চাই, যারা এখনো মনে করছেন আওয়ামী লীগ তথা শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষ, ভুল কথা, মিথ্যা কথা। তারা মুক্তিযুদ্ধের চেতনাকে কবর দিয়ে দিয়েছে। আসেন সেই মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা রক্ষা করি, পুনরুদ্ধার করি। কারণ মুক্তিযুদ্ধ আমাদের এই জাতির জন্য শ্রেষ্ঠ অহংকারের বিষয়। মুক্তিযুদ্ধ আমাদের অনেক গৌরবের কাহিনী। সেই মুক্তিযুদ্ধকে ভুলন্থির হতে আমরা দেব না। সমস্ত মানুষ এই তথাকথিত মুক্তিযুদ্ধের চেতনাধারীদের কাছ থেকে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনাকে উদ্ধার করবে, সেই প্রত্যাশা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ জামশেদ আনোয়ার তপনকে। আপনারা শুনেছেন, তিনি উল্লেখ করেছেন যে মুক্তিযুদ্ধের চেতনা করে বারবার মানুষকে যে জুজু দেখানো হয়, সেই জুজুর হাত থেকে এই দেশের গণতন্ত্রকামী মানুষ সেটাকে উদ্ধার করবে এবং মানুষকে মুক্ত করবে এবং মানুষের মুক্তিযুদ্ধের সেটাকে পুনরুদ্ধার করে এই দেশে একটি গণতান্ত্রিক এবং বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা কায়েম করবে। এবারে আবার আমরা গানের দিতে চাই, গান পরিবেশন করবে উদীচীর শিল্পী কর্মী বন্ধুরা। Thank you.
উঠেছে ভয় বাধা স্বাধীন করে রক্ত থেকে ভরে দেখিয়ে শুনি আর জয় হে বন্ধন মৃত্যু ভয় হর মুক্তি কামে জয় স্বাধীনতা জয় জয় হে বন্ধন মৃত্যু ভয় হর মুক্তি কামে জয় স্বাধীনতা জয় জয় হে জয় হে জয় হে সংগ্রামী বন্ধুরা, যে কারাগার সারা দেশ জুড়ে তৈরি করা হয়েছে সেই কারাগার আমরা ভাঙতে চাই, সেই শৃঙ্খল আমরা ভাঙতে চাই এবং তারই জন্য যে প্রস্তুতি, যে মানসিক প্রস্তুতি, মানবিক প্রস্তুতি, সেই প্রস্তুতি গ্রহণের জন্য সংস্কৃতি কর্মীরা বারবার রাস্তায় নেমে এসেছে। আজও বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী রাস্তায় নেমে এসেছে মানুষের মনোজগতে নাড়া দেওয়ার জন্য, ছাড়া দেওয়ার জন্য। এবারে বন্ধুরা বক্তব্য রাখবেন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর সংগ্রামী সহ সভাপতি প্রবীণ সরকার। প্রিয় বন্ধুরা, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা দেখছেন আমাদের সামনে দামি একটা লাশের মিছিল, প্রতীকী এই দামি কফিনের সামনে পাশে রেখে আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত করছি। প্রিয় বন্ধুরা, একটু আগে দেখছিলেন অঝরে বৃষ্টি পড়ছিল। আমার কাছে এটা বৃষ্টি মনে হয়নি, আমার কাছে মনে হয়েছে এটা মায়ের কান্না। আন্দোলনের প্রথম দিন থেকে আজ গতকাল অবধি যে স্বজনকে আমরা হারিয়েছি তাদের প্রত্যেকের মা বোধহয় ভেউ ভেউ করে কাঁদছে, আমাদের চোখ ভেসে যাচ্ছে। প্রিয় বন্ধুরা, গণতান্ত্রিক যৌক্তিক আন্দোলন যদি হয়ে থাকে সেটা এদেশে বৈধ। আমাদের ছোট ভাই ছাত্ররা সেই আন্দোলনই করছিল, কোটার আন্দোলন। এর কি কোনো সুষ্ঠু সমাধান ছিল না? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চীনের সংক্ষিপ্ত সফর শেষ করে বা সফর সংক্ষিপ্ত করে এই কোটা আন্দোলন মীমাংসার জন্য উড়ে এলেন, কিন্তু অতি কথনের ফলে তিনি যা বললেন বুমেরাং হয়ে গেল। আমরা সমগ্র জাতি আমরা হোঁচট খেলাম। আমাদের মধ্যে কেউ রাজাকার নেই, রাজাকার নাতি নাতনি আসবে কোথা থেকে? শুধু তাই নয়, উত্তপ্ত হয়ে উঠল ছাত্র সমাজ, পাল্টা সমাজ স্লোগান দিল। এরপর পরেই তারই মহান সেনাপতিকে দিয়ে একটা ছাত্র সংগঠনকে দিয়ে এই আন্দোলন ঠেকাবে হুমকি দিলেন। কিন্তু সেটা কি সম্ভব? এটা কি ওবায়দুল কাদেরের বক্তব্য ছিল না শেখ হাসিনার বক্তব্য ছিল? কারণ ওবায়দুল কাদের শেখ হাসিনার কোন পারমিশন ছাড়া শ্বাস নিঃশ্বাস গ্রহণ করেন না, ত্যাগ করেন না। তাই যদি হয়, একটা দেশ যদি এইভাবে চলতে চায়, পরবর্তীতে কি ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন। ছাত্র আন্দোলন থেকে শুরু হলো, সেই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়ে আজকে গণ অভ্যুত্থানে পরিণত হয়েছে। আমরা মিছিল বের করলে আমাদের বাধা দেওয়া হয়। আপনারা সকলেই দেখছেন। আজকে অভিনন্দন জানাচ্ছি শ্রমজীবী মানুষ আমাদের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন। আমরা কি কোনো সশস্ত্র কোনো সংগঠন, আমরা কি কোনো অস্ত্র নিয়ে আপনাদের সঙ্গে মোকাবেলা করতে রাস্তায় নেমেছি? হ্যাঁ, আমাদের অস্ত্র আছে। ওই যে দেখছেন হারমোনিয়াম, ওই যে দেখছেন তবলা, ওই যে অন্যান্য বাদ্যযন্ত্র, এটা আমাদের অস্ত্র। আর আমাদের মুখের ভাষা হচ্ছে অস্ত্র। প্রিয় বন্ধুরা, আমি সংক্ষিপ্ত করে নিয়ে আসছি। আমরা যখন বলছি কত নাটক যে আমরা দেখলাম, আমার কাছে মনে হয় আমাদের প্রধানমন্ত্রীর ঘরে বিটিভি ছাড়া অন্য কোনো চ্যানেল নাই, উনি আর কিছুই দেখেন না।
পুলিশ হত্যা করলো আবু সাইদকে, ধরলো কিশোর মঈনকে। অবাক কাণ্ড। সেই দিনে উদিচি সহ সকল সংগঠন যেদিন আবু সাইদ মারা গেল, সেই রংপুরে জনসভা করে বলেছে যে তাকে মারার জন্য উস্কানি দিয়েছে আওয়ামী লীগ সমর্থিত দুইজন শিক্ষক, গুলি করেছে পুলিশ। এগুলো তো আমরা জানি, তথ্যগুলো আমাদের সরকার বাহাদুর কিছু জানে না। আমরা তদন্তের কথা বলেছি, বিচার বিভাগীয় তদন্ত, প্রয়োজনে বিদেশি তদন্ত হোক। ওনারা তদন্ত করছেন কি জানেন? যে কে ওই সময় মাঠে নামলো না, কে ওই সময় বিদেশে গেল, কে ওই সময় এমপি মন্ত্রী আমাদের দেশ ছেড়ে গেল, এই তদন্তে নেমেছেন। হাস্যকর, নিন্দা জানাই এই মানসিকতা। সর্বোপরি আমি যেটা বলতে চাই, এই সরকার রাজনৈতিকভাবে পর্যাদস্ত হয়েছে, অধিকার হারিয়েছে। এই সরকারের নৈতিক কোনো অধিকার, এই ক্ষমতা আছে কিনা সেটা আপনারাই বলবেন। তিনি জনগণের কাছে বিচার দিয়েছেন, জনগণই বলবেন। এবং আমিও বলবো যে আপনি নিজেই সেই সিদ্ধান্ত গ্রহণ করুন, সেই নৈতিক অধিকার আপনার আছে কিনা। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ প্রবীর সরকারকে। আমি কথা বাড়াতে চাই না, আমাদের শিল্পীরা আছেন, তারা গান করবেন, কবিতা আবৃত্তি করবেন। এখন আবৃত্তি করবেন উদিচির আবৃত্তি বিভাগের বন্ধু সালাম খান। বন্ধুরা, আমার সোনার খর পরিস্থিতিতে আওয়াজ তুলতে তুলতে, চিৎকার করতে করতে স্বরভঙ্গ হয়ে যায়। আমার পরোক্ষ নেই, দ্বিগুণ ভাবে সেই স্বর বুঝে আছে। আবেগ না মানা কান্নায়। সংস্কৃতি কর্মী হিসেবে আমার প্রতিবাদের ভাষা, আমার প্রতিবাদের শক্তি, আমার শিল্প আবৃত্তি করার চেষ্টা করছি। বাংলাদেশ উদিচি শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের সহসভাপতি প্রবীর সরকারের লেখা একটি কবিতা, স্বপ্নঘুরি। দাবি আদায়ের লড়াইয়ে আজ ছাত্ররা সব লড়ছে, রাষ্ট্রযন্ত্রের বর্বরতায় পাখির মতো মরছে। সারাটা দেশ মুখর হলো একটি মাত্র দাবিতে, আন্দোলনের সূচিকাগার উঠল মেটে ঠাবিতে। আহামরি চায় না কিছু, চাকরি কোটা সংস্কার, অতি কথন বেগিয়ে বদন করল তাদের তিরস্কার। লেলিয়ে দিল সোনার ছেলে প্রধান সেনাপতি, তারাই নাকি রুখবে কোটা, আর ছিল না গতি। এবার যখন শুরু হলো চর দখলের যুদ্ধ, বেগতিক সে যোদ্ধারা সব সরকার নয়, মুগ্ধ। সমঝোতা করতে হবে সবাই আটকবন্দি, মেধাবীরা মাঠে কেন, থাকুক জেলে বন্দি। আন্দোলনের প্রতিনিয়ত আবু সাইদ জানে, দুহাত তুলে বুক পাতল মৃত্যু আহ্বানে। ক্রুশবিদ্ধ যিশু যেমন নিথর নির্বিকার, স্বৈরাচারের বুলেট পেল পায়নি অধিকার। শব্দ নিয়ে মানুষ বাঁচে নাকি শব্দ মিথ্যে, শব্দটা কি কাঁচা ঘুরে শুধুই জানে ফিরতে। প্রিয় বন্ধুরা, আমি একজন শিক্ষার্থীও, একজন ছাত্রী হিসেবে, একজন শিক্ষার্থী হিসেবে, যারা আমাদের এই কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকে আজ অবধি নানাভাবে আমাদের উপহাস করে গেছেন, নানাভাবে বিরুদ্ধাচরণ করে গেছেন, যাদের কাছে এতগুলো প্রাণের কোনো মূল্য নেই, সবই উপহাস মাত্র, তাদের প্রতি ধিক্কার জানিয়ে আমি আমার ছাত্র জনতার হয়ে কবি সুকান্ত ভট্টাচার্যের কালজয়ী একটি কবিতা আমরা এসেছি পাঠ করছি। কারা যেন আজ দুহাতে খুলেছে ভেঙেছে খিল, মিছিলে আমরা নিমগ্ন তাই তোলে মিছিল। দুঃখ যুগের ধারায় ধারায় যারা প্রাণ, যারা
দিকে আজকে চলে মিছিল। কে যেন বুদ্ধ ভঙ্গারে যাকে ছুঁড়েছে ঢিল, তাই তো দগ্ধ ভগ্ন পুরনো পথ বাতিল। আশ্বিন থেকে বৈশাখে যারা হাওয়ার মতন ছুটে দিশে হারা, হাতের স্পর্শে কাজ হয় তারা নামে নিখিল। তারা এলো আজ তুলপার গতি চলে মিছিল। আজকে হালকা হাওয়ায় উড়ুক একক তীর, জনতরঙ্গে আমরা ক্ষিপ্ত ঢেউ বেরিয়ে উধাও আলোর নিচে সমারোহ, মিলিত প্রাণীর একই বিদ্রোহ। ফিরে তাকানোর নেই ভীরু মোহ, কি গতিছি সবাই এসেছে, তুমি আসো নিকট ডাকে মিছিল। একটি কথায় ব্যক্ত চেতনা আকাশে নীল, দৃষ্টি সেখানে তাই তো পদধ্বনিতে মিল। সামনে মৃত্যু কবলিত তার থাক অনন্ত থাক না পাহাড়, ব্যর্থ নোঙর নদী হব পার কুটি শিথিল। আমরা এসেছি মিছিলে, গর্জে ওঠে মিছিল, গর্জে ওঠে মিছিল, গর্জে ওঠে মিছিল, গর্জে ওঠে মিছিল, গর্জে ওঠে মিছিল। ধন্যবাদ সানাম খানকে। এবারে কথা ও সুরে প্রতিবাদ জানাচ্ছে স্লোগান কন্যা খ্যাত লাকি আক্তার। সকলকে বিপ্লবী শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা এখানে দাঁড়িয়েছি, সারা বাংলাদেশেও আজকে গণমিছিল হচ্ছে। আমরা অত্যন্ত ক্ষুব্ধ বিক্ষুব্ধ, কারণ আমরা দেখেছি বাংলাদেশের কোনো গণ অভ্যুত্থানেও এত রক্তপাত হয়নি, এত হত্যাযজ্ঞ সংঘটিত হয়নি, যেটা এইবার দেখেছি। 2 শতাধিক মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। সেই শিকার হওয়ার পরেও আমরা দেখছি সরকারের নির্লজ্জ কথাবার্তা। আমরা তাই বলতে চাই, এই যে 2 শতাধিক মানুষের যে মৃত্যুর যে দায়ভার নিয়ে এই সরকারকে পদত্যাগ করতে হবে এবং একই সাথে সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে এবং বাংলাদেশের যে সমস্ত জায়গায় যে দুঃশাসন জেনে রয়েছে, এই দুঃশাসনের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে। আমরা শুধু বলতে চাই, আমাদেরকে জেলে পুরে ভয় দেখিয়ে গণগ্রেফতার করে কোনোভাবেই আমাদেরকে আতঙ্কগ্রস্ত করে কোনোভাবেই আপনারা পার পাবেন না। আমাদের লড়াই চলবে। আমি এখন যে গানটি গাইব, এই গানটি লিখেছেন হাবিব জালিল। আপনারা জানেন পাকিস্তানের বিখ্যাত শিল্পী, যেই শিল্পী বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার অবস্থানের কারণে তিনি জেল পর্যন্ত খেটেছিলেন। সেই আইয়ুবের বিরুদ্ধে, স্বৈরাচার প্রতিরোধের বিরুদ্ধে সেই গানটি তিনি লিখেছিলেন, সেই গানটির নাম হলো দাস্তুর। আমি সেই গানটি আমরা বাংলা অনুবাদ করেছি। আমি সেই গানটি স্বৈরাচারের প্রতিবাদে, এই জুলুমের প্রতিবাদে, দুঃশাসনের প্রতিবাদে আমি সেই গানটি গাইছি। প্রদীপ কিছু মহলের ভেতরে জ্বলে, কিছু লোকের খুশিকে নিয়ে চলে। বাকি মানুষগুলো আধারে গুমরে মরে। এই যন্ত্রগুলো, শোষণের যন্ত্রগুলো আমি মানি না, আমি মানি না। এই তন্ত্রগুলো, শোষণের যন্ত্রগুলো আমি মানি না, আমি মানি না। আমি ভয় করি না যেন ভাসি মঞ্চকে, আমি শহীদ হব বল দুনিয়াকে। আমি ভয় করি না যেন ভাসি মঞ্চকে, আমি শহীদ হব বল দুনিয়াকে। কেন ভয় দেখা আমাকে জেলহাজতে, কেন ভয় দেখা, কেন ভয় দেখা আমাকে জেলহাজতে। জুলুমের কথা, অন্ধকারের কথা আমি মানি না, আমি মানি না। এই তন্ত্রগুলো, শোষণের যন্ত্রগুলো
যত আরে চলবে না দেখাও ভেলকি যত তুমি ভেবেছ তুমি পথের দিশা তুমি ভেবেছ তুমি জানবে আশা মিথ্যে আশার গুলো কেউ মানে মানুষ আমি মানি না আমি মানি না এই যন্ত্রগুলো শোষণের যন্ত্রগুলো আমি মানি না আমি মানি না এই যন্ত্রগুলো শোষণের যন্ত্রগুলো আমি মানি না আমি মানি না এই যন্ত্রগুলো শোষণের যন্ত্রগুলো আমি মানি না আমি মানি না আমার দেশেও সকলে খেতে পায় কি বন্ধু এ দেশ তোমার তুমি কি ভাবছো সময় চলেছে সামনের দিকে চলবে জানালার কাছে বৃথায় করেছো ভাবছো এখনো অনেক কথাটা বাকি হয়তো এখানেই সব শেষ নয় যেন বন্ধু আমাদের চোখে নতুন ভোরের স্বপ্ন রাত্রির পথ হোক না যত বন্ধু এখনো অনেক কথাটা বাকি হয়তো এখানেই সব শেষ নয় বন্ধু আমাদের চোখে নতুন ভোরের স্বপ্ন রাত্রির পথ হোক না যত বন্ধু দিগন্ত কারা আমাদের সারা পেয়ে সাতটি রঙের ঘোড়ায় চাপাইছে তুমি আলো আমি আধারের আলোতে আনতে চলেছিলাম টুকটুকে দিন আমাদের গান ব্যারিকেড ভাঙা উঠবে শত সহস্র ভাঙা চোরা মুখে ফিরবে দিগন্ত লাল হয়ে গেলে বসে সোনালি ডানার দিন বন্দরে ভিড়বে সবার জন্য এই পৃথিবীর গান গায় শরীর করায় শিকড় ভাঙার মন্ত্র ঝড় তুলে দিন বদল হবে বন্ধু আসবে তোমার আমার সমাজতন্ত্র এখনো অনেক কথাটা বাকি হয়তো এখানেই সব শেষ নয় যেন বন্ধু আমাদের চোখে নতুন ভোরের স্বপ্ন রাত্রির পথ হোক না যত বন্ধু এখনো অনেক কথাটা বাকি হয়তো এখানেই সব শেষ নয় বন্ধু আমাদের চোখে নতুন ভোরের স্বপ্ন রাত্রির পথ হোক না যত বন্ধু রাত্রির পথ হোক না যত বন্ধু রাত্রির পথ হোক না যত ধন্যবাদ শাওনকে। আমরা গানে গানেই বলছি, গানে গানেই বলতে চাই, গানে কবিতা এবং কথায় একসাথে বলতে চাই। প্রিয় বন্ধুরা, আজকে যে মুক্তিযোদ্ধাদেরকে, মুক্তিযুদ্ধকে এবং সাধারণ ছাত্র জনতাকে যে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, আমরা তার প্রতিবাদ জানাই। আমাদের মধ্যেও এই মুক্তিযোদ্ধারা আছেন, আমাদের মধ্যেও মুক্তিযোদ্ধারা, মুক্তিযোদ্ধার শিল্পী সাহিত্যিকরাও কাজ করেন। উদীচীর সংগ্রামী সহ সভাপতি মাহমুদ সেলিম, আমি সেলিম ভাইকে এখন কথা বলার জন্য অনুরোধ করছি। সংগ্রামী সভাপতি ও ভাই বোনেরা, উদীচীর জন্মই হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার জন্য।
সুতরাং এই যে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ, এটা তো ওদের প্রাণের সন্তান, আমরা এদেরকে সমর্থন করবই। এরা যখন রক্ত রঞ্জিত হয় তখন আমাদের বুকে নাড়ি ছেড়ে যায়। বৈষম্য কেন থাকবে? আমরা মুক্তিযুদ্ধ করেছি কেন? আমরা মুক্তিযুদ্ধ করেছি বৈষম্য থাকবে না বলে, বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছি। আমরা মুক্তিযুদ্ধের আদর্শ রেখেছি সমাজতন্ত্রের কথা, কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না। আজকে আমাদের এক শিল্পী জোর দিয়ে ঘোষণা করলেন আসবেই সমাজতন্ত্র, কিন্তু কিভাবে আসবে? আপনাদের তো সমাজতন্ত্রের মানুষগুলিকে চিনে নিতে হবে। আপনারা দিনের পর দিন যাদেরকে মাথায় তুলছেন তারা কিন্তু আপনাদের কথা ভাবে না। আপনাদের খুঁজে নিতে হবে কারা সমাজতন্ত্রের চিন্তা করে, কারা মানুষের সমতার চিন্তা করে, তাদেরকেই কিন্তু আপনাদের কাছে থাকতে হবে, পাশে থাকতে হবে। কিন্তু সেটি করেননি, এবং সেজন্যই আজকে দীর্ঘকাল ধরে আমরা যাকেই সামনে এনেছি তিনি আমাদের মধ্যে বৈষম্যের বৃদ্ধি করেছেন। ধরা যাক একজন লোকের বেতন 4 লাখ টাকা, আর 20 জন লোকের বেতন 1000 করে 20,000 টাকা। এই 21 জনের বেতন যোগ করলে এবং 21 দিয়ে ভাগ করলে এক একজনের ভাগে কত পড়ে? 20,000 টাকা। 20,000। এক একজনের মাথা পিছু আয় 20,000। আপনি কি 20,000 টাকা পান? সরকার ঘোষণা করেছেন আমার দেশ উন্নত হয়েছে, এবং আমাদের মাথা পিছু আয় $2,500, এখন নাকি 3,000 ক্রস করে যাচ্ছে। এই ডলারের মালিক কারা? দেশের জনগণ কত আয় করে? একজন কারখানার শ্রমিক, একজন গার্মেন্টের শ্রমিক, সে কি বছরে $2,500 পায়? পায় না। বৈষম্য আকাশচুম্বী হয়েছে। আমরা আছি মাটির নিচে, আর যারা কোটি কোটি ডলারের মালিক হয়েছে তারা আছে আকাশে, এবং তারাই দেশটাকে শাসন করছে। গরিবের লোক কেউ দেশ শাসন করছে না। গরিবের লোক কেউ দেশ শাসন করছে না যখনই দেখে দেশে গোলমালের সম্ভাবনা আছে, কোটি কোটি ডলার বিদেশে পাচার করে নিয়ে যায়। এই দোষটা তো তাদের না, এই দেশটা তাদের না। তারা এই দেশটাকে একটা মার্কেট হিসাবে চিন্তা করে, এদেশ থেকে জনগণের রক্ত শুষে উপার্জন করবে এবং বিদেশে গিয়ে বেগম বাজারে গিয়ে বিলাসবহুল বাড়ি বানাবে। এবং তাদের পিছনেই কিন্তু আমরা ভোটের সময় দৌড়াই, আমরা জিন্দাবাদ লাগাই, এবং তখন আমরা কি করি? ভোট দিতে গিয়া 500 টাকা পাই বা 1000 টাকা পাই। এই 500-1000 টাকা পাইয়া আমার 5 বছরের 5 লাখ টাকা আমি তার হাতে দিয়ে দিলাম। এইগুলি এখন বুঝতে হবে। আমি আমার বক্তৃতা বেশি লম্বা করব না, আমি ছোট্ট করে বলবো যে এই যে ছাত্র হত্যা হয়েছে, এই ছাত্র হত্যার দায় সরকারের নিতে হবে। এই ছাত্র হত্যার দায় সরকারের নিয়ে দুঃখিত, এর সুষ্ঠু বিচার করতে হবে জাতিসংঘের অধীনে। আপনি বিচারক নিয়োগ করেছিলেন আর তিনি বিচার করবেন। আমরা তো বিচার ব্যবস্থা চেহারা দেখেছি, দেখি নাই? সুতরাং আপনি বিচারক নিয়োগ করেছিলেন আর তিনি বিচার করবেন, সেই বিচার আমরা মানব না। আমরা জাতিসংঘের অধীনে নির্বাচন বিচার চাই এবং সুষ্ঠু তদন্ত চাই। তদন্তের পরে যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এক পুলিশ ভাই
এক আন্দোলন ঠেকা থেকে বলল, ভাই আমরা তো কিছু করি না, আমরা খালি হুকুম পালন করি। কারণ তারও তো সন্তান আছে, তারও তো ভাই আছে, সেও তো বিশ্ববিদ্যালয়ে পড়ে, স্কুলে পড়ে, তার কি গুলি চালাইতে ভালো লাগে? সে তার চাকরি রক্ষার জন্য হুকুম পালন করে। সুতরাং আমরা পুলিশকে দোষ দিতে পারি না, আমরা দোষ দেবো সেই পুলিশকে যারা নির্দেশ দেয় তাদের, সেই সরকারকে। সুতরাং আসেন আমরা সবাই এই প্রতিজ্ঞা উদ্বুদ্ধ হই যে আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই এবং এই বিচারের জন্য জাতিসংঘের মাধ্যমে বিচার হোক। আপনার বিচার আমরা মানি না, সেই জন্যে আমরা বাইরে এই জাতিসংঘের বিচার আমরা করাইতে চাই। এবং শেষ কথা হলো, আপনারা যারা দেশের মানুষ আছেন, তারা দেশ থেকে যদি ভালোবাসেন, তাহলে যারা সমাজতন্ত্রের কথা ভাবে, যারা বাম চিন্তা করে, তাদের প্রতি আকৃষ্ট হন, তারাই কিন্তু আপনার ভবিষ্যৎ দেখবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সেলিম ভাইকে। আমরা আরো গান কবিতা শুনবো, তার আগে আপনাদেরকে একটি তথ্য জানাতে চাই। আজকে এখন আমরা এখানে দাঁড়িয়ে প্রতিবাদ করছি। বিকাল 3টায় এখানে শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী এবং শ্রমজীবী সকলে মিলে এখানে আরেকটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। আপনাদেরকে সেখানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। তাদের যে দ্রোহযাত্রা, সেই দ্রোহযাত্রায় সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি। এখন প্রথমে কবিতা আবৃত্তি করবে শাহিরা ফাল্গুনী এবং তারপর সঙ্গীতে গানে গানে প্রতিবাদ জানাবে মীর সাখাওয়াত হোসেন। প্রথমে শাহিরা ফাল্গুনীকে কবিতা আবৃত্তি করার জন্য অনুরোধ করছি। উপস্থিত শুধু বৈরী পরিস্থিতিতে, বৈরী আবহাওয়া উপেক্ষা করে যারা আজকে সমাবেশে সমাগত হয়েছেন, সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। আমার নিজের লেখা কবিতা 24শে জুলাই 2024 লিখেছিলাম, স্বৈরাচারী মনে রেখো। এত মৃত্যু, এত হত্যা, শুধু অধিকার চেয়েছি বলে একদিন 52 সালের রক্তাক্ত ফাগুন এদেশে স্বাধীনতা এনেছিল। সেদিন ওরা ছিল মাত্র 7-8। দুই বেলা দুমুঠো ভাত খাইতে নিও, আমার সোনা পাখিটারে গাইতে দিও। দুই বেলা দুমুঠো ভাত খাইতে দিও, সুযোগ পাইলে আকাশে তার উঠতে দিও। সুযোগ পাইলে আকাশে তার উঠতে দিও, আমার সোনা পাখিটারে গাইতে দিও। দুই বেলা দুমুঠো ভাত খাইতে দিও, সুযোগ পাইলে আকাশে তার উঠতে দিও। সুযোগ পাইলে আকাশে তার উঠতে দিও, আমার সোনা
উঠতে দিও, আমার সোনা পাখিটারে গাইতে দিও, তুমি বেলা চোর গাইতে দিও, আমার সোনা পাখিটা গাইতে দিও, তুমি বেলা চোর গাইতে দিও। ধন্যবাদ এই সাংবাদকে। আমরা তার গানের মধ্য দিয়ে শুধুমাত্র ভাতের অধিকারের কথা তুলে এনেছি। আজকে আমরা ছাত্ররা যে আন্দোলন করছিল সেটিও কিন্তু এই ভাতের অধিকার আদায়ের জন্যই তাদের সেই লড়াইটি ছিল। আমরা আমাদের কর্মসূচির একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে আমাদের আজকের কর্মসূচি শেষ হবে। আমাদের সাথে আপনারা যারা ছিলেন, শ্রেণীবেশে কারোর নাম উল্লেখ করলাম না, তাদের সকলকে বিপ্লবী অভিনন্দন জানাই এবং আগামী দিনেও সকল সংগ্রামে আপনাদেরকে সাথে পাবো সেই প্রত্যাশা রাখছি। কথা বলছেন বাংলাদেশ অতিথি শিল্পী গোষ্ঠী সংগ্রামী সভাপতি অধ্যাপক বদিউর রহমান। বন্ধুরা, দীর্ঘক্ষণ আমরা কথা শুনলাম, গান শুনলাম, কবিতা শুনলাম। মূল জায়গাটা কোথায়? কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যে অরাজকতা হত্যাযজ্ঞ, তার বিচার চাই। কেমন বিচার চাই? যে বিচারকরা বিচার কাজেও এদিক ওদিক করতে পারে এমন বিচারকদের বিচার আমরা চাই না। আমরা চাই জাতিসংঘের বিচারকদের হাতে, তদন্ত কমিটির হাতে ছেড়ে দিতে এবং তারা বিচার করবে দোষী যেই হোক, যে পথের হোক, যে ধর্মের হোক, যে মতের হোক, দোষী একটি মাত্র চরিত্র, সে দোষী। খুনির একটি মাত্র চরিত্র, সে খুনি। আমরা খুনি চাই, সে করেই হোক। অনেকগুলো কথা এখানে চলে এসে মোহাম্মদ সেলিম রাষ্ট্রের কথা বলেছেন। আমরা কি এরকম একটি জাতিতে পরিণত হয়েছি? যেমন প্রশ্ন এইখানে বসে আমার মাথায় ঢুকেছে। এক, আমরা ছোটবেলায় শুনেছি ব্রিটিশরা আমাদেরকে শাসন করে সম্পদ তাদের দেশে নিয়ে যায়। আমরা যখন বড় হয়েছি তখন শুনেছি পাকিস্তান তাদের সম্পদ শাসন করে তাদের দেশে নিয়ে যায়। আমরা এখন শুনি আমাদের রাঘব বোয়াল কর্মকর্তা থেকে আয়কর অফিসার থেকে সকলে সম্পদ চুরি করে অন্য দেশে নিয়ে যায়। এই দোষটি এই দেশটি কি ব্রিটিশ, এই দেশ পাকিস্তান, না এই দেশটি বাংলাদেশ? আমরা এই মানুষগুলোকে চিহ্নিত করতে চাই যে মানুষ এদেশের সকল মানুষের, সাধারণ মানুষের অধিকার সম্পদকে ছিনতাই করে পরে অনেক সুখে সমৃদ্ধিতে বসবাস করার জন্য বিদেশে অর্থ পাচার করে। একটি খুব মুখরোচক সংবাদ এই মুহূর্তে বাংলাদেশে জামাত শিবির নিষিদ্ধ হয়েছে। যদি আমাকে ব্যক্তিগতভাবে বলেন, বলবো যে হ্যাঁ, এটা একটি ইসলামাত্মক কাজ। কিন্তু আমরা কেমন জানি হয়ে গেছি জানেন তো? একটু খেয়াল করবেন, এক রকমের জীব আছে যারা জল ঘোলা না করে খেতে পারে না। যারা আপনারা জানেন প্রচুর পরিমাণে নেমে জলটা ঘোলা করে তারপরে জলটা, আমাদের সেই অবস্থা। আমরা কোটা আন্দোলন যদি আগে থেকে বিষয়টি করতাম তাহলে এত জল ঘোলা হতো না। কোটা আন্দোলন করতাম বাংলাদেশ। আমরা যখন ৭২-এর সংবিধান পুনঃপ্রতিষ্ঠা আন্দোলন করি, আন্দোলনের পরে দেশের ৫৫ সংশোধনী হয়েছে। খুব ভালো
পঞ্চদশ সংশোধন যে বলা হলো এই দেশে ধর্মভিত্তিক রাজনীতি হবে না। আবার 3-4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা যদি সংবিধানের উল্টন দেখবেন সেখানে লেখা আছে রাষ্ট্রধর্ম ইসলাম। এই কন্ট্রাডিকশন বা এই বৈপরীত্য কে সৃষ্টি করেছে? যদি বর্তমান সরকার তার প্রধানরা সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হয়ে থাকেন, তাহলে কেন তাদের ক্ষমতা থাকার পরেও ৭২-এর সংবিধান পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করছেন না? যদি ৭২-এর সংবিধান পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করে কোনো সরকার, তাহলে অবশ্যই এর যে মুক্তিযুদ্ধের কত বড় বাতিঘর আর নেই। সবচেয়ে বড় বাতিঘরের বাচ্চা প্রজ্বলিত হতে পারে ৭২-এর সংবিধান কোনো প্রতিষ্ঠা হতে। তাহলে এই দেশে কায়ভাবে গণতন্ত্র, যে গণতন্ত্রের এখন যে অবস্থা সকলে জানেন, বিরক্তি করে লাভ নেই। কায়ভাবে সমাজতন্ত্র, কায়ভাবে জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতা বা অসাম্প্রদায়িক মানুষে ভেদাভেদহীন, ধর্মে ভেদাভেদহীন একটি সমাজ ব্যবস্থা, আমরা বলি একে একটি মানবিক সমাজ ব্যবস্থা স্থায়ী আমাদের দায়িত্ব, আমাদের কাজ। আমরা যারা এখানে আসলে কিছু পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান জানাই, যারা আমাদের ডাকে আসবে এখানে এসেছেন সকলকে আসুন, ঐক্যবদ্ধভাবে সোচ্চার কণ্ঠোচ্চারণ করি। এই দেশের মানুষ যেন আর কোন রকম হত্যার শিকার না হয়। সকল হত্যার এমন দৃষ্টান্তমূলক শাস্তি চাই যে শাস্তিতে পরবর্তীকালে পরবর্তী কোনো প্রজন্মের কোনো ধারার কোনো অবস্থানের কোনো শক্তি আর হত্যা করতে পারবে না। যদি আমি আবারও সেই কথাটি বলি, যদি সত্যিকার অর্থে দেশে ৭২-এর সংবিধান হয়, যদি 4টি রাষ্ট্রীয় মূলনীতি বাস্তবায়িত হয় এবং সেই অনুযায়ী যদি দেশ চালিত হয়, তাহলে এই সংকট, এই কোটা, এই অসম ইত্যাদির ব্যাপার অনেক পরিবর্তন হয়। তাই আসুন বন্ধুরা, উদ্দেশ্যটাকে পালন করি। আমরা ভারতীয় সংবিধানের 4 রাষ্ট্রীয় মূলনীতি পালন করি। আমরা সেই চার মূলনীতি আদর্শ আমরা এগিয়ে যাব। আমাদের সামনে বাধা আসবে, আমাদের বিপত্তি আসবে, আমরা তাকে অতিক্রম করে সামনে এগিয়ে যাব। এবং অবশ্যই এই ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে জয় বাংলার বাংলাদেশে এখন এক সময় ক্ষমতা বাংলাদেশ, মানুষের বাংলাদেশ, মানবতার বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। যারা আজকে আমাদের ডাকে এখানে এসেছেন সকলের প্রতি সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই এবং আহ্বান জানাই। আগামী সমাবেশের জন্য আপনাদেরকে ভাবেই আমরা পাই।